স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর উত্তর বাড্ডায় কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, এই মুহূর্তে আগুনের কি অবস্থা, সূত্রপাতটি কিভাবে হল, আর প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, ফায়ার কর্মীরাই বা কি বলছেন? প্রতি বছরই তো এই শীতকালীন সময় আসলেই আগুনের প্রকোপ দেখা যায়, কি অবস্থা দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে উত্তর বাড্ডায় যে কাঠের দোকানগুলো রয়েছে সেখানে অবস্থান করছি এবং এখানে অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি সেটি আসলে এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি কমে গেছে। তবে এখনো এই জায়গাগুলোতে আশপাশে যে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে সেটি কিন্তু বেশ খানিকটা দেখা যাচ্ছে। আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে এটি একটি কাঠের দোকান, অর্থাৎ কাঠের ফার্নিচারের দোকান, ফার্নিচারের কাঁচামালের দোকান। তো সেই জায়গায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে, আমরা সবাই জানি যে আসলে কাঠ একটি দাহ্য বস্তু, সেক্ষেত্রে সেই অগ্নিকাণ্ড কিন্তু বেশ খানিকটা বড় আকার ধারণ করে। তো সেক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ইউনিটের 4টি ইউনিটের চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। কারণ যেহেতু এখন পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু সামনের দিকে আসেনি, কিন্তু তারপরেও আসলে এখন কিন্তু ধোঁয়ার কুণ্ডলীগুলো আসলে বের করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চলছে। এই মিলিয়ে আসলে এই জায়গাতে আসলে আশেপাশে বেশ কয়েকটি কাঠের কারখানা রয়েছে, সমিল রয়েছে, সবকিছু মিলে কিন্তু এই জায়গাগুলো অত্যন্ত দাহ্য বস্তুতে পরিণত হয়েছে। আমরা যদি একটু আমাদের ডানে বামে দেখানোর চেষ্টা করি, যে দেখুন তাবাসসুম, আপনি খেয়াল করবেন যে হাতের ডান পাশে বাম পাশে চারপাশে কাঠ এবং প্রতিটি কাঠে কিন্তু আসলে আগুন লেগে গিয়েছে, অর্থাৎ খুব দ্রুত আসলে আগুন ছড়িয়ে পড়ার যে বিষয়টি সেটি কিন্তু সামনের দিকে এসেছে। এবং একই সঙ্গে বাম পাশেও কিন্তু একই পরিস্থিতি, যে আসলে এই জায়গাগুলোতে কিন্তু খুব সহজেই দগ্ধ হয়ে যাওয়া বা জ্বলে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে। এবং সেক্ষেত্রে এই প্রতিটি জায়গায় কিন্তু আসলে এখানে যে আশপাশে যে প্রচন্ড পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অগ্নিকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু সামনের দিকে এসেছে। এবং শীতকাল যেহেতু শুষ্ক মৌসুমে কিন্তু এই ধরনের ঘটনা বেশি ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে অগ্নিকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু সেই সময়ই সামনের দিকে একটু বেশি আসে। এবং আমরা জানি যে গত 2 দিন আগে এই অগ্নিকাণ্ডের যে ঘটনা, আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং তার অর্থাৎ 1 মাসের ব্যবধানে 3 থেকে 4টি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু পরে ঘটে গিয়েছে। এবং তার ভেতরে বেশ কয়েকটি কিন্তু বস্তিতে এই প্রথম একটি আমরা পেলাম, যেটি হচ্ছে একটি কাঠের দোকানে। এবং আশপাশের যে আশপাশের দোকানগুলোও কিন্তু আসলে কাঠের দোকান, অর্থাৎ ফার্নিচারের দোকান। এবং এই ফার্নিচারের দোকানগুলোতে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা পরিলক্ষিত না হলেও হঠাৎ করে আসলে এটি দেখা গিয়েছে। তবে এখানকার স্থানীয় বা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা আসলে সঠিকভাবে বলতে পারছে না, কারণ এই সমিলগুলোতে আসলে তেমন একটা লোকজনের সমাগম থাকে না, অর্থাৎ রাতের বেলা কিন্তু আসলে খুব একটা বেশি মানুষজনের আনাগোনা থাকে না এবং এগুলো ফাঁকা থেকে থাকে। তো সেক্ষেত্রে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে আসলে সঠিকভাবে কিভাবে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটি তারা বলতে পারছেন না। তবে পেছনের যে দোকানটি লক্ষ্য করা যাচ্ছে, পেছনের দোকানটি কিন্তু আসলে খুব ভয়াবহভাবে পুড়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে তারগুলো রয়েছে, খুব ঝুঁকিপূর্ণভাবে সেই তারগুলো কিন্তু এসব জায়গায় রয়েছে। এবং এই তারগুলো কিন্তু আসলে হতে পারে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইউনিট তারা নিশ্চিত না করছেন যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি এখন পর্যন্ত, যে আসলে এই দোকানগুলোতে যেহেতু কোনো মানুষজনের থাকা হয় না, অর্থাৎ রাত্রে বেলা আসলে এখানে কোনো মানুষজন অবস্থান করেন না, সেক্ষেত্রে আসলে জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি কিন্তু আসলে সামনের দিকে না আসলেও একটি বিষয় কিন্তু সামনের দিকে আসছে, যে আসলে আসবাবপত্র বা এখানকার যে কাঁচামালগুলো রয়েছে, কাঠ যেগুলোকে বলা হচ্ছে, সেগুলো কিন্তু আসলে পুড়ে গেছে। এবং আমরা যদি দেখাই যে আসলে আগুনের যে সূত্রপাতের যে জায়গাটি, যেহেতু এই জায়গা থেকে এই জায়গায় অগ্নিকাণ্ডের অবস্থা কিছুটা কম, কিন্তু ঠিক পেছনের অংশটি যেদিকে আমরা এখন যাচ্ছি সেই জায়গাটা আসলে আগুনের
যে আজ সেটি কিন্তু বেশ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই জায়গা থেকেই বা এই আশপাশের দোকানগুলো থেকেই কিন্তু অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে আসলে সঠিক কোনভাবে এটিকে আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো মাধ্যমে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণের ভিতরেই ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আমাদের সঙ্গে গণমাধ্যমে কথা বলবেন তখন কিন্তু এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা একটু বাইরের দিকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা একটু সামনের দিকে এগোতে চাই, যে সেখান থেকে দেখতে চাই যে আসলে এই জায়গার বর্তমান অবস্থা শেষ করে আমরা আরেকটু সামনের দিকে আগাতে চাই। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় যে আসলে দেখতেই পাচ্ছেন যে খুবই সরু অবস্থায় লাগোয়া ভাবে কিন্তু আসলে এই কাঁচামালগুলো এখানে রাখা হয়েছে বা মজুত করে রাখা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আসলে এটি বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এখানে যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই একেবারে খুব সরু যে জায়গাগুলো এগুলো জায়গা দিকেই কিন্তু আসলে সামনের দিকে গিয়ে তারপরে কিন্তু তাদের আগুন নেভাতে হয়েছে এবং বেশ খানিকটা বেগও পেতে হয়েছে। সে মিলিয়ে কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি, আপনি কি এখানকার স্থানীয়? জি, স্থানীয় না, আমি আর কি দোকানের ওনার। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন যে আসলে কখন আগুন লাগে বা আপনি আগুন সম্পর্কে কি জানেন? মেনলি 4:30টার দিকে খবর পাইছি আর কি যে এখানে আগুন লাগছে। পরবর্তী আইসা দেখি আর কি ফায়ার সার্ভিস আইসা পানি দিয়ে তারপর সবগুলাই করছে। এর আগে কি কখনো এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা? এর আগে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা কোনো ঘটে নাই, পূর্বে এটাই ফার্স্ট। অনেক ধন্যবাদ। আমরা এখানকার মানুষজনের সাথে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আপনি কি বলছেন? আমাদের পিছনে আসলে সম্পূর্ণটাই দামি কাঠ, মার্মাটিক। এগুলার 1 কেজি মালের দাম প্রায় 6-7.5 টাকার মতো। তো অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 10 লাখের মতো, 10-15 লাখের মতো। অল্প গেছে তাতে, আর কি এদিকে তো লাগলে তো আরও অনেক হইতো। আচ্ছা, একটু আপনার সঙ্গে কথা বলি যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আসলে এই বিষয় সম্পর্কে আসলে কি বলবেন অগ্নিকাণ্ডের ঘটনাটি? অগ্নিকাণ্ডটাও অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। এটা কাঠের মার্কেট, যারা এই মার্কেটে থাকে, যাদের ব্যবসা করে তারা সতর্ক থাকে সবসময়। তারা নিরাপত্তা তাদের কাঠের মধ্যে এটা তারা নিজেরা বোঝে, এই জন্য তারা যথেষ্ট চেষ্টা করে সতর্ক থাকে। বন্ধ করার সময় তারা 1বার 2বার 3বার করে চেক করে। এর মধ্যেও হঠাৎ করে কিভাবে হয়েছে এটা আমাদের কারো বোধগম্য নয়। তো এই কাঠের মাধ্যমে আমাদের এই করোনা ক্রান্তি লগ্ন কালে এই কাঠের ব্যবসাদের তো সারা পৃথিবীর ব্যবসায়ীর মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মানুষের অর্থনৈতিক দুর্বলতার কারণে মানুষের কাঠের কাজটা কম করে, যার কারণে আমাদের কাঠের ব্যবসাটা দীর্ঘদিন করোনাকালীন কালে অচল অবস্থায় ছিল বললেই জানতে চাচ্ছিলাম যে আসলে এই অচল অবস্থার মাধ্যমে এখন একটু অবস্থার উন্নতির দিকে দেখি। লোকজন ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্নভাবে ধার উধার। অনেক ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা কথা বলতে পারছি না আপনার সঙ্গে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম এখানকার যারা স্থানীয় তাদের সঙ্গে কথা বলছিলাম, এখানকার যারা ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলছিলাম। তারপর এই ছিল আমার কাছে উত্তরপাড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজন আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর উত্তরবাড্ডায় কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। সারা দেশেই বাড়ছে তালাকের সংখ্যা। পরিসংখ্যান বলছে ঢাকায় প্রতি 37 মিনিটে একটি করে তালাক হয়। 2 সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী জুন থেকে অক্টোবর এই 5 মাসে তালাকের সংখ্যা আগের বছরের এই সময়ের তুলনায় 30% বেশি। এই হার সবচেয়ে বেশি শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন এবছর করোনা মহামারী হওয়ায় ডিভোর্সের সংখ্যা বেড়েছে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বছরের মার্চ থেকে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হয়। এরপর সাধারণ মানুষ ঘরে থাকতে বাধ্য হয়, অনেকে চাকুরি হারান, ক্ষতি হয় ব্যবসার। সব মিলিয়ে সৃষ্টি হয় মানসিক চাপের, যে চাপের প্রভাব পড়ে পারিবারিক সম্পর্কে, যার ফলে বেড়ে যায় ডিভোর্সের সংখ্যা। এমনটাই বলছেন সমাজবিজ্ঞানীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের হিসাব বলছে জুন থেকে অক্টোবর এই 5 মাসে ঢাকায় প্রতিদিন গড় তালাকের সংখ্যা 39। মানুষের জন্য ফাউন্ডেশনের একটি হিসাব বলছে করোনার এই সময়ে বাড়ে নারীর প্রতি সহিংসতাও।
ব্যক্তিত্বের সংঘাতে একটা অন্যরকম একটা নাজুকতা তৈরি করেছে। আর নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে গ্রামের যারা শ্রমজীবী মানুষ এবং শহরে যারা শিল্প সমাজের সাথে এবং কর্মজীবী মানুষ যারা আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় রকমের নাজুকতা হচ্ছে আর্থিক নাজুকতা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী এই 5 মাসে মোট তালাক হয় 5,970টি, যা একই সময়ে আগের বছরের চেয়ে বেড়েছে 29.78%। এখন কিন্তু নারীরা অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা নিজেরা, তাদের ক্ষমতা অনেক বেড়েছে, তারা সচেতনতা হওয়াতে তারা যখন কোনোভাবে পারিবারিক নির্যাতন থেকে আরম্ভ করে অন্য বিষয়গুলা যখন একটা কনফ্লিক্ট সিচুয়েশনে পড়ে, তখন কিন্তু তারা আগে যেমন সহ্য করত, এখন কিন্তু সেটা সহ্য করে না। তখন তারা এইটার থেকে বের হওয়ার জন্য তার কিন্তু তখন সে এই তালাক নিয়ে নেয়। শিক্ষিত স্বামী স্ত্রীদের মধ্যে তালাকের সংখ্যা বেশি, আর ঢাকা উত্তর ও দক্ষিণে তালাকের আবেদনের 70% আসছে স্ত্রীর পক্ষ থেকে। মানসিক নির্যাতনের ভিতর থাকার থেকে সেপারেশন হয়ে যাওয়া ভালো, এবং সেটা কিন্তু পুরো পৃথিবীতে হচ্ছে, পুরা সাউথ এশিয়াতেও এটা অনেক বেড়ে গেছে। সবার প্রতি মানে স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের সহনশীল মানসিকতা তৈরি হওয়া এবং সয়ে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা, এবং এর পাশাপাশি আমরা বলবো যে বিভিন্ন ধরনের পারিবারিক আনন্দঘন পরিবেশ যেটি, সেই পরিবেশগুলো অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধই কমাতে পারে ডিভোর্সের সংখ্যা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে আপাতত আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তবে লন্ডন সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবে ঢাকা এয়ারপোর্ট। এদিকে এক সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 42টি ফ্লাইট স্থগিত হওয়ায় আবারও দুর্ভোগে পড়েছেন বিদেশ গমনিচ্ছুরা। তবে ফ্লাইট চালু হলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও অস্থির এভিয়েশন খাত। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। সেই সব দেশের নিষেধাজ্ঞার কারণে গত এক সপ্তাহে ঢাকা থেকে অন্তত 42টি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ বিমানসহ আরও কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। হঠাৎ করেই সৌদি, কুয়েত ও ওমান সরকার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রীরা। মঙ্গলবার ঢাকা এয়ারপোর্টে এসে ফিরে গেছেন অনেকে। ওনারা আসে আমাদেরকে জানাইতেছে যে এখানে আমাদের বিমান ক্যান্সেল করা হয়েছে। আমি যে সোজাভাবে যাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফ্লাইট বন্ধের বিষয়টি একেবারেই সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্ত। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠে গেলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন, জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদের। বিভিন্ন দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলেও অর্থনীতির স্বার্থে আপাতত তেমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। আমি মনে করি যে আমরা এখনো সম্ভব ঝুঁকিটাকে প্রশমন করে আমাদের বিমান চলাচল ব্যবস্থাটা অব্যাহত রাখতে। গেল মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হলে 2.5 মাস বন্ধ থাকার পর ফের জুনে চালু হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে আবারও বিপর্যস্ত হতে চলেছে সারা বিশ্বের ফ্লাইট চলাচল। এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে আরো অন্তত 1 বছর সময় ও সুযোগ সুবিধা চান ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যাংক ঋণ পরিশোধ এবং নীতিগত বিষয় সহায়তা অব্যাহত না রাখলে আগামীতে বিপর্যয়ের আশঙ্কা থাকছেই। এছাড়া করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নতুন প্রণোদনার কথাও বলছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শুধু বরাদ্দ দিলেই হবে না, এসএমই ও কৃষির মতো খাতে তা বাস্তবায়নে বিশেষ মনোযোগ দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারী করোনা বিপর্যয়ে গেল 8 মাসে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব শ্রেণীর ব্যবসায়ীরাই বিপর্যস্ত হয়েছেন। হিসাব বলছে দেশের অন্তত 88% ব্যবসায়ী এই সময়ে ক্ষতিগ্রস্ত। করোনার প্রথম ধাক্কার ক্ষত না সারতেই দ্বিতীয় ধাক্কায় সে ক্ষতির পাল্লা আরও ভারী হচ্ছে।
সম্প্রতি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাকের খুচরা বিক্রি কমে যাওয়া সহ নজিরবিহীন দরপতন হয়েছে এই খাতে, যা মোকাবেলায় নতুন করে প্রণোদনা এবং পুরনো প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। আগামী দিনে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থেই আবারও প্রণোদনা প্রয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। এখন যেমন আমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ করোনার কারণে যেমন ইউকেতে যেমন অনেক লকডাউন হচ্ছে, ইউরোপের অনেকগুলো দেশ লকডাউনে যাচ্ছে, সরকারের উচিত এখনই বসে একটা পরিকল্পনা নেওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, একটা সহজ শর্তে একটা স্টিমুলাস প্রোগ্রাম ডিজাইন করতে লাগবে, সব স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বয় করে। কবে শিপমেন্ট করবো, কোথা থেকে টাকা আসবে, কিভাবে শ্রমিকদের দিব, এই চিন্তায় আমরা কিন্তু আছি। আমার নতুন ওয়ার্ডার তো নেই, বরঞ্চ যেগুলো আছে সেগুলো কিভাবে যাবে, কবে টাকাটা পাবো। তবে করোনার প্রথম ধাক্কায় লাখ কোটি টাকার প্রণোদনা দেয়া হলেও তার প্রকৃত সুফল পায়নি ক্ষুদ্র উদ্যোক্তারা। সে সময় এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে মাত্র 8,000 কোটি। সবচেয়ে কম বিতরণ করা হয় এসএমই ও কৃষি খাতে, অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের বাইরে এই দুটি খাতেই সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান। রিপেমেন্ট পিরিয়ড যেটি বা ফার্স্ট ইনস্টলমেন্টের টাইমটি হয়তো আরো কিছুটা 6 মাস বাড়িয়ে দেওয়ার যেতে পারে, সেটি হয়তো সরকার বিবেচনা করতে পারে। এক ধরনের কিন্তু বৈষম্য রয়েছে ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে। ক্ষুদ্র মাঝারি খাত, অপ্রাতিষ্ঠানিক খাত, কৃষি খাত, সেবা খাত, এই জায়গাগুলোতে আগামীতে বেশিভাবে নজর দেওয়া দরকার রয়েছে। 2019 সালের শিল্প খাতের জরিপ বলছে অনু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান জিডিপির প্রায় 5%, আর কর্মসংস্থানের 31.5% এই খাতে। তাই এই শিল্পে বিশেষ মনোযোগের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দকৃত বাসায় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ সেখানে থাকতে না চাইলে তার জন্য বরাদ্দকৃত বাড়ি ভাড়া কেটে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। তবে প্রধানমন্ত্রী গণভবন থেকে নেতৃত্ব দেন একনেক বৈঠকের। এদিন মোট 3,308 কোটি টাকা ব্যয়ের 5টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি 1,245 কোটি টাকা, সংস্থার নিজস্ব 20 কোটি টাকা ও বৈদেশিক উৎস হতে ঋণ নেওয়া হবে 2,042 কোটি টাকা। বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউস রেন্ট পাওয়া যায় সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এই জন্যে বাসাগুলো তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। ফলে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে। নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি আরও বেশি সংক্রামক এবং শিশুদের ওপর বেশি প্রভাবিত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। তবে এখনও তা নিয়ন্ত্রণের বাইরে নয় বলেই আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনে শুরু হওয়া ভাইরাসের নতুন ধরন ও প্রজাতি নিয়ে বুধবার আলোচনায় বসতে যাচ্ছে WHO। নতুন এই প্রজাতির বিষয়ে আরও ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনাই বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে নতুন করোনা ছড়ানোর পর বিভিন্ন দেশ ব্রিটেন ভ্রমণ বাতিল করলেও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আর তাতে সম্মত হয়েছে ফ্রান্স। এই নতুন প্রজাতিটির বিরুদ্ধে নিজেদের কার্যকারিতা পরীক্ষা করছে ফাইজার ও মডার্না। নতুন ভাইরাসের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হবে বলেই প্রত্যাশা করছে তারা। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 5,56,000-এর বেশি করোনা সংক্রমণ ঘটেছে। একদিনে প্রাণহানি হয়েছে 12,559 জনের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7,82,98,000 আর 17,22,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। ড্রাইভিং স্কুলের আড়ালে চলা দালাল চক্রের সক্রিয় 6 সদস্যকে আটক করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মেয়াদে দেওয়া হচ্ছে সাজা। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে ড্রাইভিং স্কুলগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত মনিটরিং বাড়ানোর কথা জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী মিরপুরের বিআরটিএ কার্যালয়
প্রতিদিন এখানে সেবা নিতে আসেন শত শত যানবাহন চালক, যাদের কেন্দ্র করে গড়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। দালাল চক্র নিয়ে বিআরটিএ নিয়মিত অভিযান পরিচালনা করলেও থামানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। কৌশলে ড্রাইভিং স্কুলের আড়ালে চলে তাদের দালালি কর্মকাণ্ড, যার সন্ধানে মঙ্গলবার সকালে মাঠে নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গোপন ক্যামেরায় ধরা পড়ে মামা ড্রাইভিং স্কুলের আড়ালে চলা দালালি বাণিজ্য। প্রতিষ্ঠানটিতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চালানো হয় অভিযান। জব্দ করা হয় অসংখ্য যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র। আটক করা হয় প্রতিষ্ঠানটির মালিকসহ দালাল চক্রের 6 সদস্যকে। তারা এইসব নিয়ম নীতির তোয়াক্কা না করে মানুষকে বিভিন্নভাবে হয়রানির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য কাগজপত্র নেয়। কেন ঠেকানো যাচ্ছে না দালাল চক্র? অভিনব কায়দায় ড্রাইভিং স্কুলের আড়ালে অবৈধ এইসব কর্মকাণ্ড বন্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বিআরটিএ চেয়ারম্যান। সবাই দালালিতে এখানে ইনভলভ হয়ে যায়, এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আমরা ওই স্কুলকে তাদের অনুমোদন বাতিল করতে আমরা বাধ্য হব। দালালদের দৌরাত্ম্য যাতে হ্রাসে বা বন্ধে আমাদের এই সকল সার্কেল অফিসগুলোকে আমরা সিসিটিভির আওতায় এনে সার্ভিলেন্স আওতায় আনছি। দালালদের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক হবার কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 3 দিনের পরিবহন ধর্মঘট চলছে। গতকাল থেকে ধর্মঘটের ফলে সিলেটের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সৈয়দ রাসেলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি সহ কয়েকটি কোয়ারিতে শ্রমিক মৃত্যুর কারণে গেল 4 বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন পাথর সংশ্লিষ্ট প্রায় 15 লাখ শ্রমিক। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে কয়েক মাস ধরেই আন্দোলন করছে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এই পাথর কোয়ারি বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। আমরা এখন কর্মবিরতি এবং ধর্মঘট না দিয়ে আমাদের আর কোনো উপায় নাই, আমাদের কর্মসংস্থান চাই। এই ধর্মঘটের ফলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রাকের সমস্যা, কিন্তু বাস কেন ধর্মঘট করবে? আমরা তো ভোগান্তির মধ্যে আছি, প্রচুর সমস্যার মধ্যে আছি। এখন যাইতে পারবো কিনা সেটারও কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। এখানে কোনো সিএনজিও নাই, বাসও নাই, যাইতে পারতেছি না। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে এই পরিবহন ধর্মঘট করায় সংশ্লিষ্টদের কড়া সমালোচনা করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। পরিবহন ধর্মঘটের নামে মানুষকে জিম্মি করা, পাথর উত্তোলনের মাধ্যমে যে দুর্বৃত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে, সেই দুর্বৃত্তদের অর্থেই এই অপকর্ম চলছে। এই অবস্থাতে প্রশাসনের দায়িত্ব এটার পিছনে যারা মদত দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া। তবে এই ধর্মঘটের আওতামুক্ত রয়েছে অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধ সরবরাহের গাড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো আরো একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের সমুদ্র দূষণ রোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের 10 বছর পূর্ণ করেছে কোকা-কোলা ও কেওক্রাডাং। সোমবার কোকা-কোলা বাংলাদেশে এবং ওশান কনজারভেন্সির দেশীয় সমন্বয়ক কেওক্রাডাং বাংলাদেশ অত্যন্ত সফলভাবে দেশের একমাত্র কোরাল দ্বীপে সেন্ট মার্টিনসে 10ম বারের মতো আয়োজিত আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম সম্পন্ন করেছে। বর্জ্যমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম 10 বছরের স্বেচ্ছাসেবী সেন্ট মার্টিনস সমুদ্র সৈকত থেকে 12,000 কেজি সামুদ্রিক আবর্জনা অপসারণ করেছে। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। এবার খেলার সংবাদ।
ইনজুরি কাটিয়ে 1 মাসের মধ্যেই অনুশীলনে ফিরছেন মুমিনুল হক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপরীতে লড়াইটা মোটেও সহজ হবে না, এমনটাই বলছেন মুমিনুল। এদিকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সিরিজ আয়োজনের লক্ষ্য বিসিবির। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। করোনাকালের ধাক্কা সামলে জানুয়ারিতে বাংলার মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও বঙ্গবন্ধু টি-20 কাপের পর নেই খেলোয়াড়দের ব্যস্ততা। বিসিবি কর্তাদের আসা যাওয়ার মাঝে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক হোম অফ ক্রিকেটে। আঙুলের চোট শঙ্কা জাগিয়েছিল টেস্ট অধিনায়ক থাকছেন কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। দুবাইয়ে অপারেশনের পর অবস্থা উন্নতির পথে, আপাতত ব্যাট হাতে না উঠলেও জানিয়ে রাখলেন ফিরছেন প্রস্তুতি ম্যাচে। রিহ্যাব আপনার রিহ্যাব চলছে, আল্লাহর রহমতে ভালো হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো, হয়তো আপনার 1 মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। করোনাকালে বায়োবাবলের অধীনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপরীতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সিরিজে কোনো সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা, তবে বায়োবাবলে থেকে টেস্ট খেলার অভিজ্ঞতায় ওরা এগিয়ে, আর প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেয়ার প্রশ্নই আসে না। আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স